অবস্ট্রাকটিভ স্লিপ অ্যাপনিয়া এই শব্দটা আমরা অনেকেই হয়তো শুনেছি, কিন্তু এই শব্দের পেছনে লুকিয়ে আছে অনেক জটিল সমস্যা। এই অবস্ট্রাকটিভ স্লিপ অ্যাপনিয়ায় আক্রান্তরা বেশ কিছু লক্ষণ দেখা যায়। ঘুমে ব্যাঘাত, প্রচণ্ড নাক ডাকা কিংবা শ্বাসকষ্টের মতো সমস্যা তো রয়েছেই, পরবর্তীতে এটা যখন আরও জটিল আকার ধারণ করে কখনো হার্ট অ্যাটাক বা ব্রেন স্ট্রোকও হতে পারে। হ্যাঁ, এই স্লিপ অ্যাপনিয়া এতটাই প্রাণঘাতী হয়ে উঠতে পারে যদি আপনি এটাকে অবহেলা করেন। তাহলে এই অবস্ট্রাকটিভ স্লিপ অ্যাপনিয়ার চিকিৎসা হিসেবে এতদিন পর্যন্ত আমরা সিপ্যাপের নাম শুনে এসেছি, কিন্তু আধুনিক সময়ে আধুনিক প্রযুক্তির মারফতে আমরা জানতে পারছি যে এর আরও বেশ কিছু উন্নত চিকিৎসা পদ্ধতি আমাদের হাতের নাগালে চলে এসেছে। সেই বিষয়গুলো নিয়ে আজকে আমরা আলোচনা করব। আমাদের সঙ্গে রয়েছেন বিশিষ্ট চিকিৎসক প্রফেসর ডক্টর হিমাদ্রি চক্রবর্তী। আমি স্যারের কাছে যাব। আপনারা যারা আমাদের চ্যানেলে নতুন এসেছেন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন। স্বাস্থ্য সংক্রান্ত নানা বিষয় নিয়ে আমরা প্রতিনিয়ত আপনাদের জন্য আলোচনা করছি। ভিডিওটি শেষ পর্যন্ত থাকুন। আশা করি যেগুলো আলোচনা হবে তাতে আপনারা উপকৃত হবেন। ভিডিওটি ভালো লাগলে একটা লাইক করুন। কোনো প্রশ্ন বা মতামত থাকলে নিচে কমেন্ট বক্সে লিখুন এবং শেয়ার করুন। ভিডিও ডেসক্রিপশনে আমাদের আরও একটি চ্যানেল হেলথ ইম্প্যাক্ট ইউথের লিঙ্ক দেওয়া রয়েছে, সেই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। আসুন আজকের আলোচনা শুরু করি। স্যার, স্বাগত জানাচ্ছি হেলথ ইম্প্যাক্ট বাংলায়। অভিষেক, আজকে যে টপিকটা নিয়ে তুমি ডিসকাশনের কথা বলছো, এই টপিকটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ টপিক। আমি ডক্টর হিমাদ্রি চক্রবর্তী, ক্লিনিক্যাল ডিরেক্টর ওডন্টোরা কলকাতায় একটা অন্যতম বড় ডেন্টাল ইনস্টিটিউট। এই যে টপিকটা নিয়ে তুমি আমাকে বললে যে অবস্ট্রাকটিভ স্লিপ অ্যাপনিয়া বা ওএসএ, এই সিচুয়েশনটা কিন্তু একদিনে ডেভেলপ করে না। এই সিচুয়েশনটা ডেভেলপ করার কতগুলো প্রিকন্ডিশনস আছে। বাড়ির লোকেরা কী করে বুঝবে, কী করে শুরু হয় ব্যাপারটা? ইনিশিয়ালি হাসাহাসির মধ্যে শুরু হয়, একটা এম্বারাসমেন্টের মধ্যে শুরু হয়, কারণ অধিকাংশ সময় পেশেন্টের ফার্স্ট প্রেজেন্টেশনটা হয় হচ্ছে পেশেন্টের নাক ডাকা দিয়ে। পেশেন্টের নাক ডাকে ঘুমের মধ্যে, স্পেশালি সোজা হয়ে চিত হয়ে শুলে নাক ডাকে, সাইড হয়ে গেলেই নাক ডাকাটা অনেকটা কমে যায় বা কোনো কোনো সময় বন্ধ হয়ে যায়। কিন্তু এই পেশেন্টদের একটা কমন সেট অফ সিমটমস আছে। সিমটমসটা কি? ইউজুয়ালি এই পেশেন্টদের অধিকাংশ হচ্ছে ওবিস, মানে স্থূলকায়। তাদের নেক সার্কামফারেন্সটা বেশ বেশি, নেক হাইট শর্ট, এবং এরা শুলেই নাক ডাকে, স্পেশালি ঘুমানোর সময় চিত হয়ে শুলেই নাক ডাকে। এবং এদের যেটা হয় সেটা হচ্ছে যে খুব ডিস্টার্ব স্লিপ হয়, এবং সকালবেলা উঠে একটা ফ্যাটিক বা একটা মনে হয় যে ঘুমটা ঠিকমতো হয়নি। পেশেন্ট উঠেই হাই তোলে, তাদের কোনো এনার্জি লেভেল থাকে না। এরকম একটা সিচুয়েশানে ঘুমের মধ্যে কোনো কোনো সময় ঘুম ভেঙে যায়, ধরফর করে উঠে বসে, শ্বাসকষ্ট হয়, এবং অনেক সময় হয় যে যেটা প্রবলেম হয় যে পেশেন্ট মাঝখানে নন আরইএম স্লিপ আরইএম স্লিপের মাঝখানে ব্যালেন্সটা যেহেতু একটা বিঘ্ন হয়, পেশেন্ট খুব দুঃস্বপ্ন দেখে, মেন্টাল অ্যাংজাইটি হয়। এগুলো একটা কমন স্পেকট্রাম। এই স্পেকট্রামটা থেকে কিন্তু আমরা যেহেতু প্রথম সিমটমটা সম্পর্কে বলছি, যেটা হচ্ছে নাক ডাকা, এবং নাক ডাকার ব্যাপারে আমাদের সমাজে একটা হাসাহাসির ব্যাপার আছে, যেটাকে খুব সাধারণ একটা ভাবা হয় যে এটা একটা কিছুই নয়, কিন্তু এই নাক ডাকাটা থেকে কিন্তু স্লিপ অ্যাপনিয়া শুরু হয়। এবার নাক ডাকা সম্পর্কে যেটা বলা, সেটা হচ্ছে আমাদের অনেকেরই হয়তো এই ধারণাটা নেই যে নাক ডাকাটা কেন হয় এবং সেখান থেকে কী করে স্লিপ অ্যাপনিয়া হতে পারে। সেটা হচ্ছে যে আমাদের ঘুমের সময় যখন আমরা প্রশ্বাস নিই, সেই সময় যে হাওয়াটা ঢোকে, আমাদের এয়ার প্যাসেজ, যেটা ফুসফুসে অক্সিজেনটা গেলে, যেখান থেকে অক্সিজেনটা ফুসফুস ছেঁকে নিয়ে ব্লাডে মেশায় এবং সেটা থেকে হার্ট সেটাকে সারা শরীরে ছড়িয়ে দেয়, প্রত্যেকটি কোষে এই ব্লাড থেকে অক্সিজেন যায়। যদি এরকম হয় যে আমাদের অবস্ট্রাকটিভ স্লিপ অ্যাপনিয়া কেন বলা হয়? অ্যাপনিয়া মানে শরীরে অক্সিজেন কম যাচ্ছে, স্লিপ মানে ঘুমের সময়, এবং অবস্ট্রাকটিভ মানে কোথাও একটা অবস্ট্রাকশন আছে। এই অবস্ট্রাকশনটা কোথায়? অবস্ট্রাকশনটা হচ্ছে আমাদের যে এয়ারওয়ে, সেটা যা সাইজ, সেটা যদি কনস্ট্রিক্টেড হয়ে যায় বা ছোটো হয়ে যায়, তাহলে এই অসুখটা হয়। কারণ নাক ডাকাটা শুরু হয় এভাবে যে যেহেতু এয়ারওয়েটা কনস্ট্রিক্টেড বা ছোটো হয়ে গেছে, হাওয়াটা ঢোকার সময় এখানে হাওয়ার সঙ্গে একটা ফ্রিকশন বা ঘর্ষণ হয়, যার ফলে এই ফ্রিকশনের জন্য এই সাউন্ডটা হয়। আমি আরও আগেও কোনো একটা অনুষ্ঠানে বলেছি, এই ছোটোবেলায় আমরা যেটা করতাম যে অনেক সময়
ঠাকুর ভাসান দিয়ে ফেরার সময় কোনো একটা ম্যাটাডোর বা কোনো কিছুর উপরে উঠে দুটো সরু সরু বেলুন দিয়ে চেপে ধরতাম, মাঝখান দিয়ে হাওয়াটা যেত, একটা অদ্ভুত শব্দ হতো। ঠিক সেম অবস্ট্রাকটিভ স্লিপ অ্যাপনিয়ার ক্ষেত্রে বা স্নোরিংয়ের ক্ষেত্রে এয়ারওয়ে প্যাসেজটা সরু হয়ে যাওয়ার জন্য হাওয়াটা যখন ঢোকে তখন খুব বেশি ফ্রিকশন হওয়ার জন্যই নাক ডাকার শব্দটা হয়। এবং এটা কেন চিত হয়ে শুলেই বেশি হয়, তার কারণ আমরা যখন চিত হয়ে শুই তখন যেহেতু এদের এয়ারওয়েটা ব্লক করার জন্য নেক সার্কামফারেন্সটা যথেষ্ট পরিমাণে বেশি, এদের যেটা হয় এই নিচের চোয়াল বা ম্যান্ডিবলটা ফল ব্যাক করে এবং নিচের চোয়ালের সঙ্গে যেহেতু জিভটা বা টাংটা লাগানো আছে, এটা গিয়ে এয়ারওয়ের মুখটাকে ব্লক করে দেয়। এটা এরকমও হতে পারে যে এদের পেশেন্টদের নাকে কোনো ব্লকেজ আছে, যেমন পলিপ আছে বা অ্যাডিনয়েড আছে, সেক্ষেত্রে এরা অধিকাংশ সময় মুখ দিয়ে নিঃশ্বাস নেয় এবং সেক্ষেত্রে কিন্তু যারা এরকম মুখ দিয়ে নিঃশ্বাস নেয় এয়ারওয়েটা কিন্তু এই টাংটা এবং ম্যান্ডিবলটা ব্লক করে দেওয়ার জন্য যেটা হয় সেটা হচ্ছে যে এই এয়ারওয়েতে হাওয়াটা কম যায় এবং তার ফলে অবস্ট্রাকটিভ স্লিপ অ্যাপনিয়াটা হয়। এই অবস্ট্রাকটিভ স্লিপ অ্যাপনিয়া হওয়ার জন্য যেটা অসুবিধা সেটা হলো যেহেতু অক্সিজেন কম যায় ফুসফুসে, সেজন্য অসুবিধা সেটা হচ্ছে যে হার্টে অক্সিজেন কম যায়, সেই জন্য সমান অ্যামাউন্ট অফ অক্সিজেন প্রত্যেকটা কোষকে দিতে হলে যেটা অসুবিধা হয় সেটা হচ্ছে হার্ট রেটটা বেড়ে যায়। হার্ট রেটটা বেড়ে গেলেই তার মানে আমাদের হার্টের তো একটা বিটসের তো একটা মাত্রা আছে, একজনের জীবনে কত বিটস হবে। যদি হার্ট রেট বেড়ে বেশি পরিমাণে হার্টবিট বাড়তে থাকে তাহলে কিন্তু সেই হার্ট দুর্বল হতে থাকে এবং সেখান থেকে কিন্তু একটা হার্ট অ্যাটাকের সম্ভাবনা থেকেই যায়। আমরা জানি যে বলিউডের একজন নামকরা সঙ্গীত পরিচালক এই স্লিপ অ্যাপনিয়ার জন্য এক্সপায়ারও করেছেন। তুমি এতদিন পর্যন্ত যে ডিভাইসগুলোর কথা বলছিলে যেটা খুব পপুলার ডিভাইস, সেটা বলার আগে একটা কথা বলি, এইটা কিন্তু বাড়িতে বসে বোঝা সম্ভব না যে স্লিপ অ্যাপনিয়া আছে নাকি শুধুমাত্র নাক ডাকছে এবং স্লিপ অ্যাপনিয়া থাকলে সেটার কতটা গুরুত্ব আছে। অতএব এর জন্য একটা টেস্ট আছে, যে টেস্টটাকে বলা হয় পলিসোমনোগ্রাফি। পলিসোমনোগ্রাফির টেস্টটা কিন্তু আগে বেশ কাম্বারসাম ছিল, হোল নাইট করতে হতো, লিড লাগিয়ে দেওয়া হতো ইসিজির মতন। এখন কিন্তু স্মার্ট ওয়াচের মতন একটা ব্যান্ড হাতে লাগানো যায় যেখানে কিন্তু পলিসোমনোগ্রাফির সমস্ত রেকর্ড উঠে আসে। পরের দিন ওটা একটা সার্টেন কোম্পানিকে দিলে, যারা জিনিসটা প্রোভাইড করে, আমরাই প্রোভাইড করা শুরু করছি, এরা কিন্তু আমরা পুরো রিপোর্ট, ডিটেলড রিপোর্ট একটা বুকলেটের মতন দিয়ে দেবো যে সেক্ষেত্রে কতটা অক্সিজেন স্যাচুরেশন ফল করছে, কোন সময় স্লিপের কোন সময় এটা বেশি হচ্ছে, এবং সেই রিপোর্টটা কিন্তু পাওয়া যাবে। সে অনুযায়ী কিন্তু ডিভাইস চুজ করা যায়। এবার সিপ্যাপের ব্যাপারে যেটা বলা, যেটা খুব পপুলার ডিভাইস, সেটা হচ্ছে যে একটা মেশিন যেটা কনসেন্ট্রেটেড অক্সিজেন নিয়ে সোজা এয়ারওয়েতে ডেলিভার করে। এটা একটা পজিটিভ অক্সিজেন প্রেশার ডেলিভার করে অক্সিজেনটা, যেন একদম এয়ারওয়ের ভেতরে অক্সিজেনটা গিয়ে পৌঁছায়। কিন্তু অসুবিধাটা হলো এটা কিন্তু একটা অর্গানিক সিস্টেম নয়, মানে সাধারণভাবে আমরা ন্যাচারাল ওয়েতে কিন্তু এটা এয়ারওয়েটাকে রিট্রিভ করতে পারছি না, আমরা বাইরে থেকে জোর করে অক্সিজেন দিচ্ছি। সেক্ষেত্রে প্রবলেম যেটা একটা হলো যে এয়ারওয়েটা খুব শুকিয়ে থাকে, যেহেতু এত স্পিডে অক্সিজেন যায়। সেখানে হচ্ছে কোথাও গেলে সিপ্যাপ নিয়ে যাওয়া, যেহেতু বেশ বড় একটা মেশিন এবং যথেষ্ট দাম, প্রায় 50,000 টাকা দাম একটা ভালো সিপ্যাপ, 50-60,000 টাকা বা আরও দামের হয়, সেজন্য এটা একটা প্রবলেম। সেকেন্ড হচ্ছে যে অসুবিধা যেটা, সেটা হচ্ছে যে সিপ্যাপ মেশিনটা কিন্তু ডিপেন্ডেন্স রেট খুব সাংঘাতিক। একবার সিপ্যাপে ডিপেন্ডেন্ট হয়ে গেলে কিন্তু সিপ্যাপ ছাড়া খুব মুশকিল। অতএব ওয়েস্টার্ন ওয়ার্ল্ডে, আমেরিকাতে, ইউরোপে কিন্তু সিপ্যাপ দেওয়ার আগে ওরা একটা নতুন ধরনের ডিভাইস ব্যবহার করছে, যেটা ভারতবর্ষে খুব একটা পপুলার নয়, কলকাতাতে একদমই পপুলার নয়, কারণ কলকাতায় স্লিপ ক্লিনিক খুব একটা বেশি নেই। এবং এই ডিভাইসটা, যে ডিভাইসটা নিয়ে নতুন তুমি আমাকে বলছিলে যে নতুন কিছু আছে কি না, এই ডিভাইসটার নাম হচ্ছে এমআরডি ডিভাইস। এমআরডি মানে হচ্ছে ম্যান্ডিবুলার রিপোজিশনিং ডিভাইস। আইডিয়াটা কি? আইডিয়াটা হচ্ছে যে এই যে আমরা শুলে আমাদের নিচের চোয়ালটা ফল ব্যাক করে, তার সঙ্গে আমাদের টাংটাও ফল ব্যাক করে এয়ারওয়েটাকে বন্ধ করে দেয়, এই ম্যান্ডিবুলার রিপোজিশনিং ডিভাইসটা ওপরের চোয়াল, যেটা ওপরের চোয়ালটা আমাদের ক্রেনিয়াল বেসের সঙ্গে ফিক্সড, তার সাপোর্টে নিচের চোয়ালটাকে ধরে রাখে। কারণ সারা রাত তো আর ঘুমের মধ্যে কেউ আমার নিচের চোয়ালটা ধরে রাখবে না, এই ডিভাইসটা কিন্তু এরকমভাবে ধরে রাখে, যার জন্য ম্যান্ডিবলটাও ফল ব্যাক করে না, টাংটাও ফল ব্যাক করে এয়ারওয়েটাকে বন্ধ করে না। ফলে আমরা ন্যাচারাল ওয়েতে
যেরকমভাবে নিঃশ্বাস নিতে পারি, শোয়ার পরেও ঘুমের মধ্যেও সেই ন্যাচারাল ওয়েতে নিঃশ্বাস নিতে পারি, আমাদের কোনো এক্সট্রা বাইরে থেকে অক্সিজেন দেওয়ার জন্য কোনো সিস্টেম দরকার হয় না। যেহেতু আমাদের পার্ট অফ ওয়ার্ল্ডে, ভারতবর্ষে তথা পশ্চিমবঙ্গ এবং কলকাতা জিনিসটা খুব পপুলার নয়, লোকে খুব একটা জানে না, কিন্তু এখন আস্তে আস্তে বিদেশি কোম্পানিগুলো আমাদের সঙ্গে কোলাবোরেট করছে, যারা এই ধরনের ডিভাইস কলকাতা শহরেই বানিয়ে দিতে পারবে এবং সাধারণ নাক ডাকা থেকে শুরু করে খুব হাই গ্রেড অফ এই ডিভাইসটা অত্যাশ্চর্য কাজ করে। তবে হ্যাঁ, এই ডিভাইসটা আপনি হঠাৎ করে নিজে করতে পারবেন না, একজন ডাক্তারকে দেখিয়ে, কারণ এটা পাওয়াও যায় না বাজারে, এরকম কিনতে পাওয়া যায় না, এটা একটা কাস্টমাইজড ডিভাইস। ডাক্তারবাবুকে দেখিয়ে তিনি আপনার মুখের ক্লাসিফিকেশান দেখে যে কতটা অবস্ট্রাকটিভ স্লিপ অ্যাপনিয়া হওয়ার পসিবিলিটি কতটা ওপেনিং আছে এবং আপনার ঘুমের কোয়ালিটি কীরকম, সেই সময় অক্সিজেন কীরকম যাচ্ছে, সেগুলো দেখে আপনাকে ডিভাইস সাজেস্ট করবেন। বিভিন্ন রেঞ্জের ডিভাইস আছে সেই ডিভাইসটা, এগুলো কিন্তু এর প্রাইস কিন্তু এক একটা সিপ্যাপ মেশিনের থেকে অনেক অনেক কম। একদম হাই গ্রেডগুলো প্রায় অর্ধেক দাম, আর লো গ্রেডগুলো মানে এন্ট্রি লেভেলগুলো 1/3 1/4 এরকম প্রাইস। অতএব এটা একটা কম্পারেটিভলি মাচ ইকোনমিক্যাল সলিউশন, কিন্তু সলিউশনটা কিন্তু সিপ্যাপের মতন কাম্বারসাম নয়। এবং এই ম্যান্ডিবুলার ডিপোজিশনিং ডিভাইস, এটা ওয়েস্টার্ন ওয়ার্ল্ডে এখন দিন দিন খুব বেশি পপুলার হচ্ছে। খুব আশার কথা যে কলকাতা শহরে এটা চলে এসেছে, আর 1-2 মাসের মধ্যেই পাওয়া যাবে এমআরডি, এবং এটা একটা মাল্টিন্যাশনাল কোম্পানি ইন্ডিয়াতে লঞ্চ করেছে, ডরমিবিএন বলে, এবং এই কোম্পানির প্রোডাক্টটা আমরা নিজেরা ক্রস টেস্ট করে দেখেছি, যথেষ্ট ভালো। কেউ এটা দেখতেও পারে, যে এই এদের ওয়েবসাইটে কেউ দেখতে পারে, এবং স্লিপ অ্যাপনিয়ার জন্য ম্যান্ডিবুলার ডিপোজিশনিং ডিভাইস এরকম জিনিস বলে যদি কেউ সার্চও করে ইউটিউবে বা গুগল, সেক্ষেত্রে কিন্তু এই ডিভাইসটি জানতে পারে। সুতরাং দর্শক বন্ধু, এই অত্যাধুনিক ডিভাইস যখন আপনার হাতের নাগালে চলেই এসেছে, তাহলে আর অপেক্ষা কিসের? অবস্ট্রাকটিভ স্লিপ অ্যাপনিয়াকে গুড বাই বলে দিন এবং প্রাণঘাতী রোগের আগেই নিজেকে সতর্ক করুন, সচেতন থাকুন, সুস্থ থাকুন। যদি কোনো প্রশ্ন থাকে নিচে কমেন্ট বক্সে লিখুন। আশা করি আপনারা দ্রুত সুস্থ হয়ে উঠবেন, সমস্ত দুশ্চিন্তা কাটিয়ে উঠবেন। আজকের মতো এখানেই শেষ করছি। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ধন্যবাদ।